শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। স্বচ্ছতা নিশ্চিত করে দেয়া হবে ফ্যামিলি কার্ড। স্বাস্থ্যসেবা নিয়ে বৈঠক। সংস্কারের পর কেমন অর্থনীতি বুঝে পেল বিএনপি সরকার, জনগণকে জানাতে অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র করা তাগিদ। ক্রয় ও বাণিজ্য চুক্তি খতিয়ে দেখার পরামর্শ। দোকানে এসে চাঁদা দাবি, টাকা না দেয়ায় রাজধানীতে ওয়ার্ড বিএনপি নেতাকে গুলি। মোহাম্মদপুরে বোরকা পরে সমন্বয়ককে কুপিয়ে জখম। জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ায় হামলার দাবি। আইনি ভিত্তি পেল ডোপ টেস্ট। মাদকাসক্ত চিহ্নিত হলেই মিলবে না চাকরি। সার্টিফিকেট নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএনসির। পয়াল জালে লো মশা যায় না, দিনেও কামড়ায় আর রাইতে তো আরো বেশি। সিটি কর্পোরেশন তো দেই না কোনো সময় আসতে, তাকে কোনো কার্যক্রমও দেখি না। রাত দিন মশার উপদ্রব, নিধনে নেই তৎপরতা, অভিযোগ মানতে নারাজ সিটি কর্পোরেশন। ডেঙ্গু মোকাবেলায় বর্ষার আগেই ব্যবস্থা নেওয়ার পরামর্শ। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই নির্দেশ দেন তিনি। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া নিয়েও বৈঠক করেন সরকার প্রধান। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। সরকার প্রধানের দায়িত্ব নিয়েই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে উন্নয়ন এগিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। রোববার সকাল 9টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকার প্রধানের সভাপতিত্বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে বিশেষ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, দ্রুত থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। পরে স্বাস্থ্যসেবা নিয়ে আরও একটি বৈঠকে অংশ নেন তারেক রহমান। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে একগুচ্ছ নির্দেশনা দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। দেখা করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। নিজ দফতরে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ায় দুর্নীতির কোনো ফাঁক ফোকর থাকবে না। এনআইডি কি করব এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে 0% থাকে, কোনো দুর্নীতি, কোনো ধরনের সীমাবদ্ধতা, এগুলো যাতে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 0% থাকবে। নারীদের সচ্ছল করে পরিবারে গুরুত্ব বাড়ানোই সরকারের লক্ষ্য বলেও জানান মন্ত্রী। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে 12ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সেই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরও জানান, পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে। অবশেষে আর কদিন পর কার্যকর হচ্ছে জাতীয় সংসদ। সেই মাহেন্দ্রক্ষণের দিন নির্ধারিত হয়েছে 12ই মার্চ। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেদিনই নির্বাচিত করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। এছাড়া একই দিন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। সামারিটা জাতীয় সংসদ থেকে, জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সম্প্রতি রাজধানী আদাবরে চাঁদার দাবিতে একটি কারখানায় হামলা চালায় সন্ত্রাসীরা। এ বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদাবরের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। না, এরকম একটা সংবাদ আমাদের কানেও এসছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, এটা আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু পরিবর্তন তো আসবে। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক ও জনগণ কেন্দ্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ভিসা স্বাভাবিক করা নিয়েও আলোচনা হয়েছে। এদিকে সবার আগে বাংলাদেশ নীতিতে সমর্থন জানিয়ে চীন বলছে, দুই দেশের সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানা হবে না।
নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত, চীন, পাকিস্তান ও সৌদি আরবের কূটনীতিকরা। শাতিলা শারমিনের রিপোর্ট। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরবের হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারে আশা প্রকাশ করেছে দেশগুলো। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে। পরে গণমাধ্যমে জানান, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিগগির চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে বেইজিং সরকার। এদিকে তিস্তা প্রকল্প নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইয়া ওয়েন বলেন, নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিতে ঢাকার পাশে থাকবে তার দেশ। We want to have a new height of cooperation. I believe for our future, we understand that's new policy envisioned by Prime Minister Ms. Tariq Rahman. That is to have a more self-reliant, safe, humane and democratic Bangladesh. Any attempt to undermine our cooperation with Bangladesh or any South Asian countries will doom to failure. একই দিন বিকেলে মন্ত্রণালয়ে আসেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দিল্লির আকাঙ্ক্ষার কথা সরকারকে জানান তিনি। We expressed our desire to build on our historic ties with Bangladesh and strengthen our multifaceted bilateral relations, to strengthen our people-centric cooperation in all domains. So I think, of course, people-to-people exchanges is a very important part of our bilateral relations, and we really hope to take forward things, working together in a positive, constructive and forward-looking manner. রোববার বিকেলে সৌজন্য সাক্ষাতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পরে দেশটির ফেসবুক পেজে জানানো হয়, পারস্পরিক সম্পর্ক আরও জোরদার এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যে কাজ করায় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিহা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদলে চিফ অফ জেনারেল স্টাফ, সিজিএস, প্রিন্সিপাল স্টাফ অফিসার, পিএসও এবং ডিজিএফআই পদে এসেছে নতুন মুখ। সেনা সদর দপ্তর থেকে জারি হওয়া আদেশে আরডক জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সিজিএস হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে পিএসও করা হয়েছে। বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএআই এর নতুন প্রধান করা হয়েছে। হাসিনা সরকারের পতনের পর অর্থনীতির শ্বেতপত্র করে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের চিত্র তুলে ধরেছিল অন্তর্বর্তী সরকার। এরপর গেল 1.5 বছর চালানো হয়েছে বিভিন্ন সংস্কার কার্যক্রম। ইউনূস সরকারের কাছ থেকে বিএনপি সরকার কেমন অর্থনীতি বুঝে নিল, তাও দেশের মানুষকে জানানোর জন্য শ্বেতপত্র করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সাইফুল ইসলামের রিপোর্ট। 24-এর 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর ওই মাসের শেষ দিকে দেশের অর্থনীতির সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা পেতে গঠন করা হয় অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ডক্টর দেবপ্রিয় এর নেতৃত্বে 12 সদস্যের ওই কমিটি 3 মাস কাজ করে ডিসেম্বরের প্রথম দিন প্রধান উপদেষ্টার হাতে জমা দেন শ্বেতপত্র। উঠে আসে 1.5 দশকে ঘুণে ধরা অর্থনীতির ভঙ্গুর দশা। এরপর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা সংস্কার কমিশন টাস্ক ফোর্স গঠন করে কার্যক্রম চালায় অন্তর্বর্তী সরকার। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে কি অবস্থায় দেশের অর্থনীতি বুঝিয়ে দিল অন্তর্বর্তী সরকার, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র তৈরির তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা, যেন জানা যায় অনিয়ম দুর্নীতি বন্ধে কোন পথে হেঁটেছে বিগত সরকার, সব পর্যায়ে নিশ্চিত করা যায় সুশাসন। ইন্টারিম গভর্নমেন্ট একটা রিফর্ম চেষ্টা করেছে, বাট
এটা অনেক কিছুই কিন্তু রিয়েলিটির সাথে ওনারা যারা এটার সাথে রিলেটেড তাদেরকে ওইভাবে সম্পৃক্ত না করে কিন্তু করা হয়েছে। আমার মনে হয় এগুলি যদি সক্ষমতা বৃদ্ধি করতে পারি তখন দেখা যাবে যে অটোমেটিক্যালি অ্যাকাউন্টেবিলিটিটা আসবে। এখানে রাজনৈতিক বিবেচনায় কারো এমপ্লয়মেন্টও হবে না, কারণ রাইট ম্যান শুড বি ইন এ রাইট পজিশনস। আমরা যেরকম শ্বেতপত্র কমিটির রিপোর্টে তখনকার অর্থনৈতিক বাস্তবতাটা কি সেটা সম্বন্ধে বলেছি। এখনও তারা যখন নাকি বাজেটটাকে রিভাইজ করতে যাবেন বা নতুন বাজেট দিতে যাবেন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজ শুরু করবেন, তখনও তাদের একটা তো ভিত্তিভূমিটা কি সেটা সম্বন্ধে তো ভালো আগে জানতে হবে, কোন জায়গায় যাব সেটা নির্ধারণের আগে। সুতরাং সেই এক্সারসাইজ নিশ্চয়ই তারা একটা করবেন যে অর্থনীতির বর্তমান অবস্থায় আমাদের দুর্বলতার জায়গাগুলি কি, চ্যালেঞ্জের জায়গাগুলি কি। অনিয়ম দুর্নীতি আর লুটপাট বন্ধে শুধু এবারই নয়, প্রতিবার নতুন সরকার গঠনের পরপর অর্থনীতির শ্বেতপত্র তৈরির নীতিগত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। প্রতিটি সরকারেরই সময় শেষ হয়ে যাওয়ার পরে নতুন সরকার আসলে যদি একই দলও থাকে, তারপরে আমি মনে করি যে এক একটা সরকারের আসলে একটা পর্যালোচনা দরকার, এবং সেটাই নিরপেক্ষ একটা পর্যালোচনা কমিশন তৈরি করে একটা শ্বেতপত্র তৈরি করা। যদি ভালো কাজও হয় সেটার জন্য শ্বেতপত্র দরকার। ইন্ডিপেন্ডেন্টলি মানে একেবারে স্বাধীনভাবে একটা কমিশন তৈরি করে অথবা টাস্কফোর্স তৈরি করে আসলে এই বিগত সরকারের কি ধরনের কর্মকাণ্ড সেগুলো নেওয়া হয়েছিল এবং কোথাও কোনো বিতর্ক আছে কিনা, কোথাও দুর্নীতি হলো কিনা বা কোনো অদক্ষতা ছিল কিনা, অস্পষ্টতা ছিল কিনা সেগুলো পরিষ্কার করা। তাদের যুক্তি, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে এলডিসি গ্র্যাজুয়েশনের পর অনেকটাই সহজ হবে সেই চাপ সামলানো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। 1 মার্চ থেকে শুরু হচ্ছে অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা। জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় পটুয়াখালীর জেলেরা, যথাসময়ে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি। চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজধানীর কলাবাগান থানার 16 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শফিকুল ইসলামকে গুলি করেছে দুর্বৃত্তরা। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন নেতাকর্মীরা। জড়িতদের আটকে তৎপর পুলিশ। রোববার রাত 9টার দিকে রাজধানীর কলাবাগান থানা সংলগ্ন হাইটেক ফার্নিচারের শোরুমের সামনে নিজ দোকানে বসেছিলেন 16 নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এ সময় 10 থেকে 15 জন এসে তার দোকানে চাঁদা দাবি করে বলে জানান শফিকুল ইসলাম। তিনি চাঁদা দিতে রাজি না হলে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে গুলি করেন একজন। দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। 15টার থেকে ঠিক 9:15টার মধ্যে হবে। আমি আমার দোকানের সামনে বসা, কর্মচারীরা দোকানদারি করতেছে। এর মধ্যে 10-12 জন এসে বললো, কিরে তোরা টাকা দাস না কেন? তা আমি বললাম যে ভাই কিসের টাকা ভাই? কোথায় তুই গুন্ডা গেছিস, গুলি করে দিস। আচ্ছা, পায়ে করছিল, আমি হাতটা দিছি, আমার হাতে লাগছে। এই জায়গায় লাগে এখান দিয়ে বাইরে গেছে ফাইরা। 16 নং ওয়ার্ড বিএনপির নেতারা জানান, ঘটনার পরেই তাকে গ্রিন রোডের কমফোর্ট হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। চাঁদাবাজদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। থানা কম্পাউন্ডের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে, আর্মি ক্যাম্প এখানে আছে, আমরা মানে সাধারণ মানুষ যারা আছেন তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছে। কেউ মানে নিজের নিয়ন্ত্রণটা করার জন্য হয়তো বা প্রভাব খাটানোর জন্য এগুলো করতে পারে। এর আগেও শুনছি যে চাঁদা নিয়ে এইরকম ঘটনা ঘটতেছে, চাঁদা চাইতেছে। আমরা চাঁদা তো বিপক্ষে, আমরা এটার পক্ষে না। পূর্বের এই টাইপের রেশ নিয়ে ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই আমরা। অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং পাশাপাশি আমরা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি। তথ্য প্রমাণ সংগ্রহ চলছে আর কি। গুলির ঘটনায় 16 নম্বর ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে মাদকাসক্তি নির্ণয় পরীক্ষা বা ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার। ডোপ টেস্ট পজিটিভ হলে এসব চাকরির ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবে। একই সঙ্গে ড্রাইভিং এবং আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও নবায়ন, বিদেশে যেতে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্টের বিধান রাখা হয়েছে। ডিএনসি বলছে, ডোপ টেস্ট আইনি ভিত্তি পাওয়ায় চাকরির ভয়ে হলেও মাদক থেকে দূরে থাকবে অনেকেই। এতে দেশে কমে আসবে মাদকাসক্তের সংখ্যাও। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। সরকারিভাবে এখানেই হয় জৈব নমুনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরীক্ষা বা ডোপ টেস্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পরীক্ষা করাতে আসেন অনেকে।
মাদকমুক্ত দেশ গড়ার প্রয়াস হিসেবে 2018 সাল থেকেই সরকারি চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে ডোপ টেস্টের নির্দেশনা থাকলেও ছিল না কোনো বিধিমালা। শুরু থেকেই বিধিমালা চালুর জন্য কাজ করছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। অবশেষে 8 বছর পর ডোপ টেস্ট বিধিমালা 2026 জারির মাধ্যমে আইনি ভিত্তি পেল জনগুরুত্বপূর্ণ এই পরীক্ষা। এটা আমরা চাই সব সময়ের জন্য জানি এটা কঠোরভাবে হস্তক্ষেপ করে, জানি মাদকাসক্ত জানি লাইসেন্স না পায়। এটা যেহেতু চালু হয়েছে তাহলে মাদকাসক্ত অনেক কমে যাবে। বিধিমালায় বলা হয়েছে সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগে ডোপ টেস্ট প্রযোজ্য হবে। এসব প্রতিষ্ঠানে কেউ মাদক গ্রহণ করেন বা প্রাথমিকভাবে সন্দেহ হলে ডোপ টেস্ট করা যাবে। বিভিন্ন যানবাহন চালানোর লাইসেন্স দেওয়া ও নবায়নের ক্ষেত্রে, বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের ক্ষেত্রে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও কারো বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ বা সন্দেহ হলে ডোপ টেস্ট করার বিধান রাখা হয়েছে। অনেক সরকারি প্রতিষ্ঠান কিন্তু এটা করছে, করা শুরু করছে এই ডোপ টেস্ট বিধান হওয়ার আগে। আর ডোপ টেস্ট বিধানের পরে এটা এখন হয়ে গেছে, এটা বাধ্য, এখন এটা করতে হবে। অবশ্যই এটা একটা বড় একটা প্রভাব ফেলবে। ডোপ টেস্ট বিধিমালা বাস্তবায়ন ও তদারকিতে টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্যের পাশাপাশি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে টেস্টের সাথে জড়িত কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থার বিধান রয়েছে। আমাদের নখ, চুল, রক্ত, তারপরে লালা, এই সব কিছু দিয়েই আমরা কিন্তু ডোপ টেস্ট করতে পারি। বর্তমানে আমাদের সক্ষমতা আছে, আরও নতুন নতুন যেগুলো আসবে সেগুলো ভবিষ্যতে আমরা সক্ষমতা অর্জন করব। তো সেই বিষয়গুলো নির্ধারণ করা এবং ডোপ টেস্ট বিধিমালাকে আরও ফ্রুটফুল করার জন্য, মানুষের জন্য উপকারে আসে, সেই জন্য একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। এই পরীক্ষা বাস্তবায়নকারী সংস্থা ডিএনসি বলছে বিধিমালা হওয়ায় এখন আর বেসরকারিভাবে করা যাবে না এই পরীক্ষা। এ কারণে সরকারিভাবে ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বাইরেও সারা দেশে এই পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল এবং খুলনায় আমাদের কিন্তু সেই ডোপ টেস্ট বিধিমালার ক্যাপাসিটি রয়েছে। আমাদের সেখানে জনবল রয়েছে। আমরা আরও জনবল ক্রিয়েট করার চেষ্টা করছি যেন মানুষের একদম গ্রাসরুট পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আমরা ডোপ টেস্ট বিধিমালা ছড়িয়ে দিতে পারি। বিধিমালাটা সব জায়গায় সুষ্ঠুভাবে প্রয়োগ করতে সক্ষম হব প্রাতিষ্ঠানিকভাবে, তখন দেখা যাবে যে মাদক গ্রহণের প্রবণতা এমনি কমে গেছে। বিধিমালা জারির পাশাপাশি এটি সব পর্যায়ে ছড়িয়ে দিতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সিটি কর্পোরেশনে মেয়রের পদ নিয়ে সৃষ্টি হয়েছে আইনি জটিলতা। 22 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো সিদ্ধান্ত না আসায় দায়িত্ব পালন করছেন ডাক্তার শাহাদাত হোসেন। তবে আদালতের রায় অনুযায়ী তার মেয়াদ 2029 সাল পর্যন্ত। অবশ্য সিটি কর্পোরেশনের উন্নয়ন ও কাজের গতি আনতে দ্রুত নির্বাচন চান তিনি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 2021 সালে 27 জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে সেই বছরের 24 ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে 9 জনকে বিবাদী করে আদালতে মামলা করেন বিএনপি নেতা ও বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 2024 সালের 1 অক্টোবর সেই মামলার রায় প্রদান করেন আদালত। ঘোষণা দেয়া হয় মেয়র হিসাবে। পরে 3রা নভেম্বর শপথ গ্রহণ শেষে 5 নভেম্বর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার শাহাদাত হোসেন। মেয়রের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে স্থানীয় সরকার আইনে থাকলেও তা সম্ভব হয়নি নানা জটিলতায়। বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হয়েছে গত 22 ফেব্রুয়ারি। এরপর শুরু হয়েছে মেয়রের পদে থাকা না থাকা নিয়ে দোটানা। আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ ও নির্বাচিত নতুন পর্ষদের প্রথম সভা না হওয়া পর্যন্ত বর্তমান মেয়রের দায়িত্ব পালন সহ নানা পথ খোলা রয়েছে। মেয়র বলছেন আদালতের রায় অনুযায়ী 5 বছরের জন্য 2029 সাল পর্যন্ত মেয়াদ আছে তার। তবে কর্পোরেশনের কাজের গতি আনতে দ্রুত নির্বাচন চান মেয়র। বিভাগীয় শহরগুলোতে কিন্তু এখন কিন্তু মেয়র নেই, সব জায়গায় প্রশাসক আছে, যার কারণে মানুষ কাঙ্ক্ষিত সুবিধাগুলো পাচ্ছে না। তো এই জন্য আমি বলেছি যে একটি ক্রেডিবল ইলেকশন, এই ইলেকশনটার মাধ্যমে জনপ্রতিনিধিরা সেখানে তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। এখানে যদি প্রশাসক বসানো হয় সেই সময়ে নগরের কোনো কাজ হয় না, নগর অন্তত 1 মাসে 6 মাসের মতো পিছিয়ে যায়। কাজে প্রশাসক এখানে বসাক সেটা আমরা চাই না। যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে এই মেয়রকে কন্টিনিউ করা উচিত। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনে আলাদা 2টি চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে হঠাৎ বেড়েছে মশার উৎপাত। সিটি কর্পোরেশন এলাকায় রাত দিন জনজীবন অতিষ্ঠ করে তুলেছে মশা।
মশক নিধনে তৎপরতা নেই বলে অভিযোগ নাগরিকদের। তবে সিটি কর্পোরেশন বলছে নিয়মিত কার্যক্রম চলছে। কিউলেক্স নিধনের পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় বর্ষার আগে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শিমুল হোসেনের প্রতিবেদন। রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে মশার উপদ্রব। রাতের বেলায় তো বটেই, দিনের বেলায়ও মশার আনাগোনা দেখা যাচ্ছে। ড্রেন, নির্মাণাধীন ভবন কিংবা বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানিতে দেখা মিলছে লার্ভার। শীত পুরো শেষ না হতেই এমন চিত্র ভাবাচ্ছে নগরবাসীকে। ডেঙ্গু মশায় দুই একজন লোক মারাও গেছে, কয়াল জ্বালেলেও মশা যায় না, দিনেও কামড়ায় আর রাতে তো আরো বেশি। বেলা ভাটি গেলে সেই মশা জিয়ালি বসে থাকি গ্যারেজে, মনে হচ্ছে যে শয়ে শয়ে মশা ঘুরে কামড়ায়। মানে এত জন্মায় যা বলার মতন না। আর এই সিটি কর্পোরেশন তো দেখি না কোনো সময় আসতে, তাকে কোনো কার্যক্রমও দেখি না, কোনো পরিষ্কারও করে না, কোনো লোক আয় না, আয় মাঝে সাঝে একটু ছবি টবি তুলে নিয়ে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন আবর্জনা ব্যবস্থাপনা, তাপমাত্রা ওঠানামা, জমে থাকা পানি মশা বৃদ্ধির কারণ হতে পারে। তবে বর্ষা মৌসুম সামনে রেখে ডেঙ্গু মোকাবিলায় এখন থেকেই প্রস্তুত থাকার পরামর্শ বিশেষজ্ঞর। এখন যে মশাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কিউলেক্স মশা। এই মশাটি ডেঙ্গু ছড়ায় না। ডেঙ্গুকে নিয়ন্ত্রণ যদি আমরা করতে চাই তাহলে মে বা জুন বা এপ্রিল মাস থেকেই আমাদের ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করতে হবে। তাহলে এবছর ডেঙ্গুর প্রকোপটাকে আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারবো। মশার উপদ্রব থেকে রেহাই পেতে ডোবা নালা পরিষ্কার করা, লার্ভা ধ্বংস, এলাকাভিত্তিক ফগিং, লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশন। ডেঙ্গুর আক্রমণ সামলাতে এখনও কোনো প্রস্তুতি নেয়নি কর্পোরেশন। তবে শিগগিরই কিউলেক্স মশার তীব্রতা কমবে বলে আশ্বস্ত করছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের এখন কিউলেক্সটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়, দুইটার ক্ষেত্র পুরো আলাদা, দুইটার মেথোডোলজি আলাদা, দুইটার অ্যাকশন প্ল্যান আলাদা। একটা হচ্ছে আমাদের যে বসবাসের যে জায়গাগুলো আছে বাসা বাড়ি সেইটা কেন্দ্রিক, আর এখন আমরা কাজ করছি হলো ড্রেন, নালা, নর্দমা, ডোবা, খোলা ম্যানহোল, আবর্জনা রিমুভ করা। এই বেসিসে যারা আশেপাশের বাসিন্দা আছেন তারা 5 থেকে 7 দিনের মধ্যে বুঝতে পারবেন যে মশার উপদ্রবটা কমেছে। বিশেষজ্ঞদের মতে শুধু ফগিং নয়, মশার উৎসস্থল ধ্বংস এবং নাগরিক সচেতনতাই হতে পারে কার্যকর সমাধান। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতিতে বিশ্ববাজারে অস্থিতিশীল অবস্থার মধ্যেই গেল জানুয়ারি পর্যন্ত 7 মাসে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বছর ব্যবধানে দেশটির বাজারে এই আয় বেড়েছে 1.5%-এরও বেশি। যদিও রপ্তানি আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানির বাজারে কমেছে 10%-এরও বেশি। গত বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক নিয়ে শঙ্কায় থাকার পরও 2025-26 অর্থ বছরের প্রথম 7 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়। 2025-26 অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় হয়েছে $521.63 কোটি। 2024-25 অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল $513.23 কোটি। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি আয় 1.5%-এর বেশি বেড়েছে। বিপরীত অবস্থা রপ্তানি আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানিতে। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে জার্মানি থেকে রপ্তানি আয় কমেছে 10%-এর বেশি। 2024-25 অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত $318.16 কোটি আয় হলেও চলতি অর্থ বছরের একই সময়ে তার পরিমাণ $285.22 কোটি। এদিকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করা পোশাক খাতে যুক্তরাষ্ট্রের বাজার থেকে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রপ্তানি আয় 0.1% কমেছে। জিনাতারা জশোয়া, সময় সংবাদ। রমজানে বরিশালের বাজারে চলছে দাম বাড়ানোর প্রতিযোগিতা। সপ্তাহের ব্যবধানে এক একটি পণ্যের দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। ফল থেকে শুরু করে সবজির বাজার সবখানে অস্থিরতা। ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদার চেয়ে আমদানি কম থাকায় দাম বাড়ছে। সুজয় দাসের ছবিতে মেহেদী হাসান বাপ্পির রিপোর্ট। চলছে সিয়াম সাধনার মাস মাহে রমজান, অথচ বরিশালের বাজারে প্রশান্তির বদলে বইছে অস্থিরতার হাওয়া। খেজুর, ফল ও সবজির অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। কয়েকদিনের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বেড়েছে 40 থেকে 100 টাকা পর্যন্ত। বর্তমান বাজারে সাধারণ মানের খেজুরও বিক্রি হচ্ছে 300 টাকার উপরে।
ফলের বাজারেও একই চিত্র। আঙুর, আপেল, কমলা কিংবা মাল্টা সব ফলের দামই কেজি প্রতি 300 টাকার উপরে। ইফতারের অন্যতম উপকরণ লেবুর হালিও পৌঁছেছে 80 টাকায়। শুধু ফল নয়, সবজির বাজারেও আগুন। বেগুন 100 টাকা থেকে 120 টাকা, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। মাছ ও মাংসের বাজারে গিয়েও স্বস্তি নেই নিম্ন ও মধ্যবিত্তের। তবে কম সরবরাহের অজুহাত ব্যবসায়ীদের। প্রত্যেকটা পণ্যের উপরে ফলের 50 টাকা থেকে 40-50 টাকা বাড়তি কেজি প্রতি। রোজার দিন একটু ফল টল ইফতার করবো, সেটা কল্পনাই করা যায় না এখন। একটা মালের দাম যদি 3000 টাকা, সরকারের ভ্যাট দিতে হয় 3200 টাকা, এই জন্য ফলের দাম বেশি। এই 60 টাকা হালি হয়, এই লেবু এত রস নাই, কিছু না। এসে দেখে 120 টাকা বেগুনের দাম, আইয়ে দেখে বেগুন কেনা আমার পক্ষে সম্ভব না। শীতে অনেক মুরগি নষ্ট হয়েছে, যার কারণে যার খামার আছে যার খামার ছিল লস খাইয়ে সে মুরগিটা উঠায় নাই। আর বর্তমানে বাচ্চার দামটা অনেক বেশি, এটাও একটা কারণ। রোজায় মানুষের চাহিদা থাকে বেশি, তো এই জন্য মনে করেন মানুষের কাছে মনে হইতেছে মালের দামটা বাড়ছে, কিন্তু আসলে খেজুরের দামটাও আমরি অতটা বাড়ে নাই। এদিকে গত মঙ্গলবার থেকে নগরীতে টিসিবির পণ্য বিক্রি শুরু হলেও চাহিদার তুলনায় অপ্রতুল। ডাল, ছোলা ও তেলের দামও বাড়তি। তবে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে জানিয়েছেন জেলা প্রশাসক। ভোক্তা অধিকারকে সাথে নিয়ে আমরা কাজ করছি, আর এছাড়াও আমাদের পণ্যের মান ঠিক আছে কিনা, মানের তুলনায় দাম ঠিক আছে কিনা সেটা জানার জন্য আমরা দেখছি যে কত দাম দিয়ে কিনে নিয়ে এসছেন এবং কত দামে বিক্রি করছেন। ব্যবসায়ীদের তথ্য মতে রমজান উপলক্ষে বাজারের বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম বেড়েছে 40 থেকে 70%। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিলে মেঘনা, তেঁতুলিয়া সহ ইলিশের 6টি অভয়াশ্রমের সব ধরনের মাছ ধরা নিষেধ। কর্মহীন এই 2 মাসে জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় পটুয়াখালীর জেলেরা। এ কারণে যথাসময়ে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি তাদের। এদিকে নিষেধাজ্ঞা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ। মোহাম্মদ মনির হোসেন বাদুলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। 1 মার্চ থেকে 30 এপ্রিল এ 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষেধ। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে প্রতি বছর এ নিষেধাজ্ঞা দেয়া হয়। এ সময় মাছ শিকার, সংরক্ষণ, পরিবহন ও বিপণনও নিষিদ্ধ। নিষেধাজ্ঞা শুরু হতে 1 সপ্তাহ সময় নেই। এরপর আর নদীতে জাল ফেলতে পারবে না জেলেরা। এরই মধ্যে পটুয়াখালীর অনেক ঘাটে ট্রলার ভিড়তে শুরু করেছে। কর্মহীন এ 2 মাস জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। এ কারণে যথাসময়ে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি তাদের। পাশাপাশি এ সময়ে এনজিওর কিস্তি বন্ধ রাখার দাবিও তাদের। যেখানে মাছ পাই এত আমাকে মিনমতো সংসার চলে না, আমরা কিস্তি মিস্তি লইয়া স্যার খুবই অভাবে আছি। আমরা মাছ ধরা নিষিদ্ধ, মানে দেশের সম্পদ বাঁচাইতে হবে, আমাকেও চলতে হইব। প্রত্যেকটা জেলে 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে ঋণ। সরকার যেটা আমাকে দিতে আছে ওইটা আমরা পরিপূর্ণভাবে পাই, তাহলে আমাকে জেলেদের সংসার চলে। এদিকে নিষেধাজ্ঞা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ। মাইকিং, লিফলেট প্রচার, তারপর বিভিন্ন মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমেও আমরা প্রচার করব যে এই সময়টা যেন জেলেরা ওই অভয়াশ্রম এলাকায় কেউ মাছ ধরতে না নামে। খাদ্য নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে ভিজিয়ে চাল বিতরণ করা হবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৭৬,৪৩২ জন। তবে মোট জেলের সংখ্যা 1 লাখেরও বেশি। এরই মধ্যে নিষেধাজ্ঞাকালে ৫০,৭৫০ জন জেলেকে প্রতি মাসে 40 কেজি করে চাল দেবে সরকার। সময় সংবাদ, পটুয়াখালী। সুনামগঞ্জের ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্র জেলার বিভিন্ন স্থান থেকে মাছ পাইকারি বিক্রির জন্য নিয়ে আসেন মৎস্যজীবী ও ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যুক্ত হব তার সাথে। আমি আছি সুনামগঞ্জ শহরের ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্রে। এই মৎস্য অবতরণ কেন্দ্রে এখন অর্থাৎ এই যে মৌসুমে প্রচুর মাছ থাকার কথা থাকলেও এখন পর্যন্ত সেরকমভাবে মাছ উঠেনি, কারণ আমরা এখানে দেখেছি যে ছোটো হাওড়ের যে ছোটো ছোটো মাছগুলি সেগুলি জেলেরা ধরে নিয়ে আসছেন, কিন্তু এখানে যে জলাশয়ের মাছ বা মিঠা পানির মাছ যেটা, সেটা আমদানি অনেকটা কম। আমরা কথা বলেছিলাম এখানকার জেলেদের সাথে যে সুনামগঞ্জের এই পবিত্র রমজান মাস
মাসে মাছের চাহিদা বেশি থাকার কিন্তু এখন পর্যন্ত চাষের মাছ দিয়েই তারা এই চাহিদাটা পূরণ করছেন এবং যেহেতু বছরের শেষ সময় অর্থাৎ মাছ ধরার মৌসুমের শেষ সময় চলে আসছে এবং সেই শেষ সময়ের কারণে সুনামগঞ্জে মাছের অর্থাৎ মিঠা পানির মাছের সংকট দেখা দিয়েছে এবং পাশাপাশি দামও অনেকটা আগের থেকে বেশি এবং প্রতিটি প্রজাতির মাছের দামই কেজিতে 100 থেকে 200 টাকা বেড়ে গেছে। আমরা কথা বলেছিলাম এখানকার জেলেদের সাথে এবং পাইকারি মৎস্য ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে এই সময় সুনামগঞ্জে যে পরিমাণ মাছ এই বাজারে ওঠার কথা সেই পরিমাণ মাছ কিন্তু কয়েকদিন যাবত উঠছে না এবং তারা জানিয়েছেন যে এই বছর বৃষ্টিপাত না হওয়ার কারণে পাশাপাশি বন্যার ভয়ে লোকজন পুকুর সেচে আগাম মাছ ধরার ফলেই এই রমজান মাসে মাছের অনেকটা সংকট তৈরি হয়েছে এবং এখানে যে পরিমাণ মাছ ওঠার কথা অর্থাৎ এই যে মাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে সেগুলি হলো চাষের মাছ। মোটামুটি এই চাষের মাছগুলি নিয়ে আসা হয় বিভিন্ন ট্রাকে করে এবং এখানে দেখেন যে মাছের তুলনায় পাইকারের সংখ্যা বা খুচরা ক্রেতার সংখ্যা অনেক বেশি এবং তারা জানিয়েছেন যে এই মাছের খোরাক বিগত 15 দিন যাবৎ চলছে এবং তারা জানিয়েছেন যে মাছের দাম যা অত্যন্ত দামের কারণে মাছের সহনীয় পর্যায়ে দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এছাড়া এখানে এই যে প্রতিটি আরদের এরকম স্টিলের ডায়াসে দেখা যাচ্ছে মাছ, কিন্তু এগুলি আসলে বিলের মাছ নাও, এগুলি সুনামগঞ্জের যে পুকুরে চাষ করা মাছ যেগুলি সেগুলি মূলত এখানকার খুচরা ব্যবসায়ীরা কিনে নিচ্ছেন এবং সেগুলি নিয়ে বাজারে বিক্রি করছেন। আমরা যদি বলি যে এই বছর সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়ার কারণে যে সুনামগঞ্জের মাছের স্বাভাবিক উৎপাদন সেটা অনেকটা ব্যাহত হয়েছে এবং মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই অবস্থা অর্থাৎ সুনামগঞ্জে কিন্তু আপনার বিল লুটেরও বেশ কিছু ঘটনা ঘটেছে এবং মবের মাধ্যমে বিল লুটের কারণে মাছের উৎপাদনে অনেকটা প্রভাব পড়েছে। যে পাইল ফিশারি অর্থাৎ মাছের অভয় আশ্রমগুলো লুট করার ফলে মাছের যে উৎপাদন সেটা অনেকটা হ্রাস পেয়েছে এবং আমরা দেখেছি যে গত 24 সালে এবং 25 সালে সুনামগঞ্জের প্রায় 40টির মতো জলমহল লুট হয়েছে এবং মাছ ধরার যে মাছের অভয় আশ্রম যেগুলি ছিল সেগুলি ধ্বংস করা হয়েছে এবং এই ধ্বংস করার ফলে এখন মাছের সংকট দেখা দিয়েছে। আমরা যদি দেখাই এখানে এই যে এখানে যে মাছগুলি এসেছে এই মাছগুলি পুরোটাই পুকুরের চাষের মাছ এবং সেই চাষের মাছ দিয়েই এখন সুনামগঞ্জের মাছের চাহিদা মেটানো হচ্ছে। তো সুনামগঞ্জের ওয়াসখালী মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এই ছিল মাছ বাজারের সবশেষ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড 6.5 মাত্রার ভূকম্প অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস এই তথ্য নিশ্চিত করেছে। থাইল্যান্ডের এই ভূকম্পের কিছুক্ষণ আগেই দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ বড় দ্বীপ বর্নিওতেও 6.8 মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয়। বর্নিও দ্বীপটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই এই 3 দেশের মধ্যে বিভক্ত। ভূকম্পে থাইল্যান্ডের বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অল্প সময়ের ব্যবধানে এই অঞ্চলে 2টি ভূকম্পের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাত 7.1 মাত্রার শক্তিশালী ভূকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া। স্থানীয় সময় সোমবার জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস এবং সিটিজেন সিসমোগ্রাফ নেটওয়ার্ক র্যাববেরি শেখ জানায় সাবা অঙ্গরাজ্যের কুদাত অঞ্চলের 633 কিলোমিটার গভীরে ভূকম্পটি আঘাত হানে। এখনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কোদাবেলুত, কুদাত, বান্ডাও ও পেতাগাসে অঞ্চলের বাসিন্দাদেরও কম্পন অনুভূত করেছেন। পবিত্র রমজানেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। রোববার উপত্যকায় দখলদারের হামলায় 2 জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের সম্প্রসারণবাদ সমর্থন করে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির মন্তব্যে ক্ষুব্ধ মুসলিম দেশগুলো। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ। হাকাবির বক্তব্যকে উস্কানিমূলক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও অভিহিত করেছে দেশগুলো।
ফিলিস্তিনের গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলা যেন থামার নয়। স্থানীয় সময় রোববার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবির ও দক্ষিণাঞ্চলের কিজান আন নাজ্জার এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হতাহত হন কয়েকজন নিরীহ ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য মতে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে 614 জনে দাঁড়িয়েছে, আহত আরও 1640 জন। এদিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির বাইবেলে বর্ণিত অধিকার সংক্রান্ত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ কয়েকটি মুসলিম দেশ। তারা একে উস্কানিমূলক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছে। গেল বুধবার মার্কিন টক শো উপস্থাপক টাকার কার্লসন ইসরায়েলে হাকাবির সাক্ষাৎকার নেন। শুক্রবার এটি সম্প্রচার করা হয়। বাইবেলে জেনেসিস বা আদিপুস্তকের বরাতে হাকাবিকে প্রশ্ন করেন কার্লসন হাকাবির কাছে ইসরায়েলের টিকে থাকার অধিকার এবং প্রাচীন এই ভূমিতে ইহুদিদের শিকড়ের বিষয়ে জানতে চান। হাকাবি বলেন, ইসরায়েল শুধু জনগণকে রক্ষা করতে চায়। ইসরায়েল জর্ডান, সিরিয়া, ইরাক বা অন্য কোথাও দখলদারিত্বের চেষ্টা করছে না বলেও মন্তব্য করেন তিনি। হাকাবির এই মন্তব্যের প্রতিবাদে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের এবং বিশ্বের কয়েকটি মুসলিম দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে। এসব দেশের মধ্যে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তান অন্যতম। বিবৃতিতে দেশগুলো বলে, হাকাবির এই বক্তব্য বিপজ্জনক ও উস্কানিমূলক। এটি আন্তর্জাতিক আইনের নীতি ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এটি গুরুতর হুমকি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিজেদের ইউরেনিয়ামের মজুদ কমাতে রাজি হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক চাপের মুখেও ইরান কেন এখনও নতি স্বীকার করছে না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ওয়াশিংটন তেহরানের মধ্যে পরবর্তী আলোচনা বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে ইরানের ভেতরে নতুন করে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিজেদের ইউরেনিয়ামের মজুদ কমাতে রাজি হয়েছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের বরাতে জানা যায়, 60% সমৃদ্ধ ইউরেনিয়াম 20% বা তার নিচে নামাতে রাজি হয়েছে তেহরান। তবে উচ্চমাত্রার সমৃদ্ধ 300 কেজি ইউরেনিয়াম বিদেশে পাঠাতে সম্মত নয় দেশটি। এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে শিগগিরই উপস্থাপন করবে ইরান। নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক চাপ ও হুমকির মুখেও ইরান কেন এখনও নতি স্বীকার করছে না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে দুবার বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও বিপুল সমরাস্ত্র মোতায়েন করে ইরানকে চুক্তিতে বাধ্য করার চেষ্টার মধ্যেও তেহরানের অনড় অবস্থানে ট্রাম্প কৌতূহলী হয়ে উঠেছেন বলে জানান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ওয়াশিংটনের সঙ্গে চুক্তির একটি খসড়া প্রস্তাব আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তারা চাপের মুখে নতি স্বীকার করবে না। রোববার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হবে। এর মধ্যেই ইরানের ভেতরে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার দেশটির মাশহাদ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এবং তেহরানের অন্তত 2টি বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভের সূচনা হয়। সাম্প্রতিক আন্দোলনের জের ধরে বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়গুলো খুলতেই শিক্ষার্থীরা রাস্তায় নামে। এর মধ্যে শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে শিক্ষার্থীরা স্বৈরশাসকের মৃত্যুসহ নানা স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ক্লাস আবারও অনলাইনে নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার সঙ্গে 500 মিলিয়ন ইউরোর একটি গোপন অস্ত্র চুক্তি করেছে ইরান। এই চুক্তির আওতায় ইরান রাশিয়ার কাছ থেকে হাজার হাজার অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র সংগ্রহ করবে। রোববার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গেল ডিসেম্বরে মস্কোতে এই চুক্তিটি সই হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। কুয়েতে শিগগিরই চালু হবে ফ্রিল্যান্স ভিসা সিস্টেম। এতে নির্দিষ্ট ফি দিয়ে স্পন্সর ছাড়াই ইকামা লাগাতে পারবেন প্রবাসীরা। চাকরিদাতা বা মালিক ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারবেন প্রবাসীরা। কুয়েত থেকে আরও জানাচ্ছেন মঈন সুমন।
কুয়েত সরকার দেশটির শ্রমবাজারকে আরও সংগঠিত করার উদ্দেশ্যে ফ্রিল্যান্স ভিসা সিস্টেম চালুর প্রস্তুতি নিচ্ছে। এতে প্রবাসী কর্মীরা নতুনভাবে কাজ করার সুযোগ পাবেন এবং দীর্ঘদিন ধরে চলা ভিসা ট্রেডিং সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। বর্তমান ব্যবস্থায় প্রায় সব প্রবাসীকে কাজ করার জন্য স্থানীয় কোনো মালিক বা স্পন্সর থাকতে হয়, যা অনেক সময় ভিসা ট্রেডিং এবং অবৈধ লেনদেনের কারণে ভোগান্তি পোহাতে হতো শ্রমিকদের। নতুন সিস্টেমে এই সমস্যায় পড়তে হবে না। নতুন ফ্রিল্যান্স ভিসায় নির্দিষ্ট চাকরিদাতা বা মালিক ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই ভিসা পেতে বছরে 750 থেকে 1000 কুয়েতি দিনার পর্যন্ত ফি নির্ধারণ হতে পারে। আবেদনকারীরা নির্দিষ্ট নিয়ম মেনে তাদের ঠিকানা, ইমেল, পরিচয় তথ্য ইত্যাদি যাচাইপত্র দিয়ে আবেদন করতে পারবেন। আগামী 2 মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে এই ব্যবস্থা। এটি চালু হলে প্রবাসীদের আর টাকা দিয়ে ভিসা ট্যাকারদের মাধ্যমে ইকামা নিতে হবে না। সব নিয়ম ও চার্জ সরকারের মাধ্যমে সরাসরি হবে। উজারাতে আপনি টাকা পেমেন্ট করবেন 1000 এবং কি 750 টাকা দিয়ে, এবং কি নিজের আগামা নিজে লাগাবেন, নিজের স্বাধীন মতো যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন। এনিওয়ার আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। দালালদের দূরত্ব বন্ধ হবে। দালালরা মানসানে ছাড়ি দিয়ে কাজ নাই, আগামা নাই। গভর্নমেন্ট যদি এটা করিয়ে থাকে আমার দৃষ্টিতে অত্যন্ত ভালো এবং সুন্দর। কুয়েত সরকারের এই ফ্রিল্যান্স ভিসা স্পন্সর ছাড়া কাজের সুযোগ শ্রমবাজারে নতুন পরিবর্তনের পথে বড় ধাপ বলে মনে করা হচ্ছে। এতে সরকারি নিয়ন্ত্রণের মাধ্যমে কাজের পরিবেশ আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। সে জাহানারা কাণ্ডে শাস্তি দেওয়া হলো নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে। নারী দলের সাবেক অধিনায়ক জাহানারাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিপীড়নের অভিযোগে মঞ্জুকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। বোর্ড সভায় আরও 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতি নির্ধারকরা। নারী বিপিএল এর প্রথম আসরের পর্দা উঠবে 4 এপ্রিল। এছাড়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ আরও 1 মাস বাড়াতে চায় বিসিবি। এবার হয়তো কিছুটা স্বস্তি পাবেন জাহানারা আলম। অবশেষে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে শাস্তির আওতায় আনলো ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক জাহানারা আলমের কান্না সেদিন নাড়িয়ে দিয়েছিল দেশের ক্রিকেট আঙ্গনকে। গত বছর নভেম্বরে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন জাহানারা। তার দাবি, বিভিন্ন সময়ে যৌন নিপীড়নের শিকার হয়েছেন মঞ্জুর কাছে। লাঞ্ছনার অভিযোগ আনেন আরও একাধিক নারী ক্রিকেটার। চরম চাপের মুখে তদন্ত কমিটি গঠন করে ক্রিকেট বোর্ড। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিমকে আহ্বায়ক করে শুরুতে 3 সদস্যের আর পরে 2 জন বাড়িয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। কমিটির অন্য 4 সদস্য ছিলেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাইমা হক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান। গত 2 ফেব্রুয়ারি জাহানারা ইস্যুতে রিপোর্ট বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দেয় তদন্ত কমিটি। ওই রিপোর্টের ভিত্তিতে 4 ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় মঞ্জুরুলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জাহানারার 4টি অভিযোগের মধ্যে 2টিতে অসৎ আচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেয় বোর্ড। অবশেষে প্রায় 3 সপ্তাহ পর সিদ্ধান্ত জানালো বিসিবি। মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বর্তমানে চীনের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও দেশে ফিরে কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে যুক্ত হতে পারবেন না মঞ্জু। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বিসিবির আওতাধীন সব ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ চাকরি এবং ক্রিকেট সম্পর্কিত কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন তিনি। বোর্ড সভায় আরও বেশ কিছু বিষয়ে এসেছে সিদ্ধান্ত। নারী বিপিএল এর তারিখ অনুমোদন দেওয়া হয়েছে। 4 থেকে 14 এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে হবে উদ্বোধনী আসর। এছাড়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে চুক্তির মেয়াদ আরও 1 মাস বাড়ানোর প্রস্তাব দিচ্ছে বোর্ড। এই সময়ে সিলেকশন প্যানেলের চিফ হিসেবে নতুন কাউকে চূড়ান্ত করা হবে, যে পদের জন্য সবচেয়ে বেশি শোনা যাচ্ছে হাবিবুল বাশার সুমনের নাম। বিসিবির বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে আনুষ্ঠানিকভাবে অভিনন্দনও জানানো হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আহমেদাবাদে ভারত বধের মহাকাব্য লিখল সাউথ আফ্রিকা। বলে কয়ে টিম ইন্ডিয়াকে হারালো প্রোটিয়ারা। 76 রানের জয় পেল মার্ক্রাম বাহিনী। শুরুতে ব্যাট করে মিলার, ব্রেভিস এবং স্টাফসের কৃতিত্বে 187 রান করে সাউথ আফ্রিকা। জবাবে নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়ে 111 রানেই অল আউট গৌতম গম্ভীরের শিষ্যরা।
ম্যাচ সেরা হয়েছেন ডেভিড মিলার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল না, এবারের আসরেরটা হবে কিনা তা বলে দেবে সময়। তবে আপাতত 2024-এর পুনরাবৃত্তি, প্রতিপক্ষ ভারত সাউথ আফ্রিকা। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে প্রোটিয়াদের ধসিয়ে দেওয়ার মন্ত্রে উজ্জীবিত ভারত অবশ্য টস জিততে পারেনি। কয়েন ভাগ্য হাসে সফরকারীদের পক্ষে। উইলো হাতে মোতেরার 22 গজে এইডেন মার্করাম এবং কুইন্টন ডিকক। কিন্তু টস হারলেও ম্যাচের লাগাম ভারতের কাছ থেকে নেওয়া সম্ভব হয়নি প্রোটিয়াদের। দ্বিতীয় ওভারেই বোল্ড ডিকক, শিকারী জসপ্রীত বুমরাহ। পরের ওভারে আবারও স্ট্রাইক। এবার আশদ্বীপের শিকার আফ্রিকান ক্যাপ্টেন। ককের 6 রানের পর মার্করাম বিদায় নেন 4-এ। রায়ান রিকেলটনও টিকলেন 7 বল। বুমরার দ্বিতীয় শিকার হওয়ার আগে করেন বলের সমান 7 রান। 20 রানে 3 উইকেট হারিয়ে খাদের কিনারায় সাউথ আফ্রিকা। দারুণ কিছুর প্রত্যাশায় তখন স্টেডিয়ামের 92,000 ভারতীয়। কিন্তু ডেওয়াল্ড ব্রেভিস এবং ডেভিড মিলারের ছিল ভিন্ন চিন্তা। শুরুটা দেখে শুনে করার পর দুজনেই পাল্টা আক্রমণ করেন টিম ইন্ডিয়ার বোলিং শিবিরে। তাদের উইলোবাজিতে ছত্রখান হয়ে যায় ভারত। পাওয়ার প্লেতে যে রান রেট ছিল 6-এর একটু বেশি, 7 থেকে 14 ওভারে তা বেড়ে দাঁড়ায় 12-তে। দুজনে মিলে গড়েন 97 রানের জুটি। 29 বলে 45 রান করেন ব্রেভিস। 155 স্ট্রাইক রেটে বাউন্ডারি মারেন 3টা, ওভার বাউন্ডারিও 3টা। সঙ্গে থাকা মিলার ছিলেন আরও রুদ্রমূর্তিতে। 180 স্ট্রাইক রেটে 35 বলে করেন 63 রান, 7টা 4-এর সঙ্গে 3 ছক্কা। পরে ক্রিস্টিয়ান স্টাফস ছাড়া রান পাননি আর কেউ। 24 বলে 44 আসে এই ব্যাটারের উইলো থেকে। বাকিদের আসা যাওয়ার মাঝে সাউথ আফ্রিকার স্কোরবোর্ডে জমা হয় 187। জবাব দিতে নেমে অবশ্য পাত্তাই পায়নি টিম ইন্ডিয়ার বিখ্যাত ব্যাটিং লাইন আপ। প্রথম ওভারে ঈশান কিষানকে দিয়ে শুরু হয় প্রোটিয়াদের শিকার। রানের খাতা খোলার আগেই ফিরে যান উইকেট কিপার ব্যাটার। ওয়ান ডাউনে নামা তিলক ভার্মা বিদায় নেন 1 রানে। অভিষেক শর্মা রানের খাতা খোলার সৌভাগ্য অর্জন করলেও 15 রানেই থেমে যায় তার উইলো। পরপর উইকেট হারানোয় চাপে পড়ে যায় ভারত, যার উতরাতে পারেনি তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দেন ইন্ডিয়ান ব্যাটাররা। একমাত্র শিবম দুবে ছাড়া বলার মতো রান পাননি আর কেউ। 4 উইকেট নিয়ে ভারতীয়দের ধসিয়ে দেন মার্কো ইয়েনসেন। আর একবারেই 3 উইকেট নেন কেশব মহারাজ। কার্বিন বসের ঝুলিতে গেছে 2 উইকেট। প্রোটিয়া বোলারদের এই দাপটে 111 রানেই শেষ হয়ে যায় ভারত। ম্যাচ হারে 76 রানে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। স্বচ্ছতা নিশ্চিত করে দেয়া হবে ফ্যামিলি কার্ড। স্বাস্থ্যসেবা নিয়ে বৈঠক। সংস্কারের পর কেমন অর্থনীতি বুঝে পেল বিএনপি সরকার? জনগণকে জানাতে অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র করা তাগিদ। ক্রয় ও বাণিজ্য চুক্তি খতিয়ে দেখার পরামর্শ। দোকানে এসে চাঁদা দাবি, টাকা না দেয়ায় রাজধানীতে ওয়ার্ড বিএনপি নেতাকে গুলি। মোহাম্মদপুরে বোরকা পরে সমন্বয়ককে কুপিয়ে জখম। জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ায় হামলার দাবি।